প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য, সেখানে যে 14 নম্বর স্কুল আছে সেই 14 নম্বর স্কুলের যে এই প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 442-এ সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 13 অবধি, সেই 13টা স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে চাইলে সেই প্রশ্ন উত্তরগুলো সেখানে দেখে নিতে পারবে। তো আজকে দেখো এখানে 14 নম্বর যে স্কুল, সেই 14 নম্বর স্কুলে দেখো বিভাগ ক এর মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়, 20টা করে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে প্রত্যেকটা স্কুলে। তো প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে, সেখানে দেখো বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একে বলা হয়েছে আমার ইচ্ছাই আইন কার উক্তি? এটা হবে অপশান ডি, অর্থাৎ ষোড়শ লুইয়ের উক্তি। নেক্সট প্রশ্ন, বিপ্লব পূর্ব যুগের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন, এটা হবে ভলতেয়ার, অপশান বি। এরপরে আছে অসাম্যের সূত্রপাত গ্রন্থটি রচয়িতা, সেটা হবে রুশো, অপশান ডি। এরপরে আছে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন 1818 খ্রিস্টাব্দে, অপশান এ। এরপরে প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায় ভিয়েনা সম্মেলন। এরপরে প্রশ্ন বলা হয়েছে দেখো শিল্প বিপ্লবের সঙ্গে জড়িত অগাস্তে ব্লাঙ্কি ছিলেন ব্রিটিশ, ফরাসি, জার্মান নাকি রুশ দার্শনিক? তো এটা হবে ফরাসি, অপশান বি। এরপরে প্রশ্ন, নৈরাজ্যবাদের জনক বলা হয় বাকুনিনকে। রুশ সমাজতন্ত্রের জনক ছিলেন লেনিন। ইটালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে 1935 খ্রিস্টাব্দে, অপশান এ হবে এখানে সঠিক উত্তর। এরপরে আছে আধুনিক তুরস্কের জনক বলা হয় কামাল পাশাকে। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী হল গেস্টাপো, অপশান সি। এরপরে প্রশ্ন আছে তোষণ নীতির প্রবক্তা ছিলেন চেম্বারলেন, অপশান এ। এরপরে প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করা হয়েছিল, এটা হবে 1956 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন অ্যাডলফ থিয়ার্স। এরপরে প্রশ্ন, আঁতাত কর্ডিয়াল 1904 স্বাক্ষরিত হয়েছিল, এখানে তোমাদের সঠিক উত্তর হবে ইঙ্গো ফরাসির মধ্যে, অর্থাৎ অপশান বি। এরপরে প্রশ্ন, পার্ল হারবারে বোমাবর্ষণ করা হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট, অপশান বি। এরপরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হল 5টি, অপশান সি। এরপরে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা ছিল 111টি। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, বোস্টনে নাকি প্যারিসে? সেটা হবে কোথায়? নিউ ইয়র্কে, এখানে হবে ওয়াশিংটন, অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে দেখা এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। বিভাগ ক্ষয়ের মধ্যে দেখো তারপরে এমসিকিউ এর পরে বিভাগ ক্ষতে যে প্রশ্ন দেওয়া আছে 16টা প্রশ্ন করতে হয়, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। তো দুয়ের দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। উপবিভাগ এ, সেখানে বলা আছে এক কথা উত্তর দাও। প্রথম প্রশ্ন, সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়? সন্ত্রাসের শাসন শুরু হয় 1793 খ্রিস্টাব্দে। সন্ত্রাসের শাসন শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ইয়ং ইটালি দল কে গঠন করেন? এটা হবে জোসেফ ম্যাজিনে। তো এটা ইংলিশ তোমরা লিখতে পারো, যে স্পেলিংটা ঠিক এমনভাবে হবে GIUSEPPEMAZZINI। তো এর স্পেলিং এটা দেখো। 3 দাগের প্রশ্ন বলা আছে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক কে ছিলেন? ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক ছিলেন লিও টলস্টয়। তারপরে প্রশ্ন 4 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? সেটা হলো মন্তেস্কু।
মন্তেস্কু। এর পরের প্রশ্ন, আইএমএফ এর পুরো নাম কি? আইএমএফ এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তো এখানে বিভাগ ক্ষয় এই প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে, সত্য মিথ্যা নির্ণয় করো, উপবিভাগ বি। সেখানে একের থেকে বলা আছে ফ্রান্সের জাতীয় সভার নাম ছিল ন্যাশনাল অ্যাসেম্বলি, এটা এখানে সত্য হবে। দেখো এটা এখানে সত্য বলা হয়েছে। তারপরে আছে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য 1848 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটা মিথ্যা, কারণ সেটা হয়েছিল 1852। অস্ট্রিয়ার রাজধানী ছিল ভিয়েনা, এটাও সত্য। নেক্সট প্রশ্ন, রাশিয়ার সমাজ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ছিল সমাজতন্ত্র, এটা ভুল। তারপরে আছে নিরাপত্তা পরিষদ হল জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, এটা সঠিক। এরপরে উপবিভাগ সিতে দেওয়া আছে বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাতে বলা হয়েছে এখানে। তো প্রথম দেখো 1 নম্বর বলা আছে উইড্রো উইলসন, এটা সি এর সাথে মিললে 14 দফা নীতি। নেক্সট দ্য ওয়েলথ অফ নেশনস, এটা হবে কি অ্যাডাম স্মিথ। চার্চিল, এখানে হবে কি ইংল্যান্ড। নেক্সট প্রশ্ন, নেপোলিয়ন কি হবে? নেপোলিয়ন হবে কি কনসুলেটের শাসন ব্যবস্থা। নিউ ইয়র্ক হচ্ছে কি জাতিপুঞ্জের সদর দপ্তর। এভাবে বামের স্তম্ভ ডানের স্তম্ভ মিলিয়ে নেবে। এরপরে দেখো যে উপবিভাগ ডি, সেখানে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলা আছে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। ক্রিমিয়ার যুদ্ধ 1800, আচ্ছা এখানে লিখে দিই 1853 থেকে 1856 খ্রিস্টাব্দে। সমুদ্রের রানী বলা হয় ইংল্যান্ডকে, বা তোমরা গ্রেট ব্রিটেনকে বলতে পারো, ইংল্যান্ডকে বা গ্রেট ব্রিটেনকে লিখতে পারো। নেক্সট প্রশ্ন, এটা হবে ইংল্যান্ড। এর নেক্সট প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি জারি করেন মেটারনিক। মেটারনিক। চেকা হলো রাশিয়ার এক গুপ্ত পুলিশ সংস্থা। চেকা হলো রাশিয়ার এক গুপ্ত পুলিশ সংস্থা। তো এখানে শূন্যস্থান পূরণগুলো এটা হয়ে গেল। এরপরে দেখো যে উপবিভাগ ই, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে উপবিভাগ ই এর মধ্যে, সেখানে উপবিভাগ ইতে কী বলা হয়েছে, এখানে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেখানে বিবৃতি এবং ব্যাখ্যা তোমাদের লিখতে হবে। প্রথম বিবৃতি কি বলা হয়েছে, ফরাসি বিচার ব্যবস্থা ছিল এক প্রহসন মাত্র। এটা ব্যাখ্যা কি হবে? তো এখানে ব্যাখ্যা এটা সঠিক হবে, বিচারকরা ন্যায় বিচার অপেক্ষা নিজেদের স্বার্থসিদ্ধিতেই বেশি আগ্রহী ছিলেন। নেক্সট দ্বিতীয় বিবৃতি বলা হয়েছে লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। ব্যাখ্যা এ সঠিক হবে, এই যুদ্ধে ইউরোপের 13টি রাষ্ট্র নেপোলিয়নের বিরুদ্ধে ছিল। 3 নম্বর বিবৃতি বলা হয়েছে ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে। এখানে তোমাদের ব্যাখ্যা সিটা সঠিক হবে, সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলির মধ্যে যোগাযোগের সুবিধা হয়েছিল। এরপরে দেখো 4 নম্বর বিবৃতি বলা হয়েছে উপনিবেশের বিস্তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল। দায়ী ছিল। এখানে ব্যাখ্যা বি তোমাদের সঠিক হবে, বিভিন্ন রাষ্ট্র উপনিবেশ দখলের জন্য যুদ্ধে অবতীর্ণ হয়। তো এখানে যেগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম যে উপবিভাগ ই এর মধ্যে বিবৃতি এবং ব্যাখ্যা। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্ন বিভাগ গ, সেখানে আমাদের 22টা প্রশ্ন, 11টা প্রশ্ন, 2 নম্বর টোটাল 22 নম্বর দেওয়া হচ্ছে 3 থেকে প্রশ্নে। এই প্রশ্ন যেগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা নেক্সট পেজে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে। বিভাগ গ, সেখানে প্রথম প্রশ্ন ফিজিওক্র্যাটস কারা, সেটা লিখবে। নেক্সট প্রশ্ন ক্যাপিটেশন কি, ভাষায় সন্ধি দুটি শর্ত লেখো, জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করে বিশাল পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা। দ্বিতীয় লিখবে জার্মানির সামরিক শক্তি সীমিত করা হয়, যার মধ্যে সেনাবাহিনীর আকার ছোট রাখা এবং ভারী অস্ত্র নিষিদ্ধ করা অন্তর্ভুক্ত ছিল। উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? উগ্র জাতীয়তাবাদ বলতে তোমরা এত অবধি লিখে দেবে। ট্রুম্যান নীতি কি, ট্রুম্যান নীতি সম্পর্কে এত অবধি লিখবে। ঘেটো কি, ঘেটো হলো কি একটি নির্দিষ্ট শহর বা এলাকার অংশ যেখানে কোনো বিশেষ জাতিগত ধর্মীয় বা সামাজিক গোষ্ঠীকে পৃথকভাবে বসবাস করতে বাধ্য করা হয়। মধ্যযুগে ইউরোপে ঘেটো শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল বিশেষত ইহুদি সম্প্রদায়ের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি শাসনাধীন এলাকায় ইহুদিদের ঘেটোতে সীমাবদ্ধ রাখা হতো। ঘেটো শব্দটি বর্তমানে সমাজের প্রান্তিক গোষ্ঠী বা দরিদ্র পীড়িত এলাকার সাথে সম্পর্কিত।
নেক্সট প্রশ্ন, আটলান্টিক চার্টার কি? আটলান্টিক চার্টার সম্পর্কে এত অবধি লিখবে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী শান্তি রক্ষা করা, যুদ্ধ প্রতিরোধ করা এবং দেশগুলির মধ্যে সংঘাত মেটানোর জন্য একটি বৈশ্বিক মঞ্চ তৈরি করা। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক কূটনীতি ও সহযোগিতার মাধ্যমে দ্বন্দ্ব সমাধান করা, নিরস্ত্রীকরণ এবং মানবাধিকার রক্ষা করা। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর কার্যকারিতা হ্রাস পায় এবং 1945 সালে জাতিসংঘ গঠিত হলে এটি বিলুপ্ত হয়। এরপরে প্রশ্ন দেখো, নতুন অর্থনৈতিক পরিকল্পনা কি? সেটা তোমরা লিখবে। রক্ত ও লৌহ নীতি বলতে কী বলা হচ্ছে সেটা লিখবে এত অবধি। তারপরে কুলাক কাদের বলা হয়? কুলাক কাদের বলা হয়? তো এত অবধি তোমরা লিখবে। এরপরে দেখো বলা আছে আছি পরিষদ কি? আছি পরিষদ সম্পর্কে এখানে ডিটেলস লিখে দেওয়া হয়েছে, তোমরা লিখে নেবে। এরপরের যে প্রশ্ন সেখানে দেখো বলা আছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? আফ্রিকাকে অতীতে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো ইউরোপীয়দের কাছে তারা অপরিচিত অজানা ভূখণ্ড এবং সেই সময় ইউরোপীয়দের জন্য অজানা সাংস্কৃতিক ও সামাজিক বৈচিত্র্যের কারণে ইউরোপীয়রা আফ্রিকাকে অভ্যন্তরীণ অঞ্চলগুলি সম্পর্কে খুবই কম জানত এবং অনেক ক্ষেত্রে তারা এই অঞ্চলগুলোকে রহস্যময় ও বিপজ্জনক বলে মনে করত। এটি উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে আফ্রিকার জনগণকে এবং তাদের সভ্যতাকে অবমূল্যায়ন করা হতো। নেক্সট প্রশ্ন কী বলা হয়? সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? সম্মিলিত জাতিপুঞ্জে প্রথম প্রতিষ্ঠিত হয় 1920 সালে 10 জানুয়ারি এবং এর যে প্রথম সভাপতি ছিলেন পল হিম্যান্স। এরপরের যে প্রশ্নগুলো দেখো বলা আছে বিভাগ ঘ মধ্যে 4 দাগের প্রশ্ন। তো সেখানে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে দেওয়া হয়েছে, 6টা প্রশ্ন উত্তর আমাদের করতে টোটাল 24 নম্বর এখানে নববিভাজন করা আছে। তো প্রথম দেখো যে প্রশ্ন এখানে দেওয়া আছে বিভাগ ঘয়ের মধ্যে প্রথম প্রশ্ন, পুরাতন ব্যবস্থায় ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও। তো পুরাতন ব্যবস্থায় ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় বলে লিখবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ইত্যাদি এত অবধি লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল টিকা লেখো টেনিস কোর্টের শপথ সম্পর্কে তোমরা এত অবধি লিখে দেবে। এরপরের যে প্রশ্ন সেখানে দেওয়া আছে দেখো বলা আছে নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণ কী ছিল? কন্টিনেন্টাল ব্যবস্থা ভঙ্গ করা, রাশিয়ার প্রভাব বৃদ্ধি রোধ করা, আধিপত্য বিস্তার ইত্যাদি পয়েন্ট লিখবে। অথবা এই প্রশ্ন ছিল নেপোলিয়নের পতনের কারণ লেখো। নেপোলিয়নের পতনের কারণ বলে লিখবে রাশিয়ার ব্যর্থ আক্রমণ, ইউরোপীয় জোটবদ্ধতা, অর্থনৈতিক দুর্বলতা ও কন্টিনেন্টাল ব্যবস্থার ব্যর্থতা, এই পয়েন্টগুলো লিখে দেবে। এবং এর পরে লিখবে কি স্পেনের গরিলা যুদ্ধ, ব্রিটিশ সামরিক ও নৌশক্তি এবং অভ্যন্তরীণ অস্থিরতা বলে এত অবধি লিখে দেবে। 3 দাগের প্রশ্নে বলা আছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি? ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ছিল যেটা তোমরা লিখবে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের মূল যে কারণ ছিল অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অসন্তোষ। এগুলো লিখবে রাজনৈতিক অসন্তোষ, অর্থনৈতিক সংকট, সাংবাদিকতা ও রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার অভাব এবং মধ্যবিত্ত ও শ্রমিক শ্রেণীর চাহিদা বলে এত অবধি লিখে দেবে। অথবা এই প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই জোলভেরাইন, টিকা লেখা জোলভেরাইন সম্পর্কে তোমরা লিখবে কিছু প্রধান বৈশিষ্ট্য লিখবে। অর্থনৈতিক একীকরণ, শুল্কমুক্ত বাণিজ্য, এটা প্রুশিয়া না, এটা পেরাশিয়া লিখবে। পেরাশিয়ার প্রভাব বৃদ্ধি এবং অস্ট্রিয়ার বাইরের প্রভাব, এই পয়েন্টগুলো লিখবে। এরপরের প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়? ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ তোমরা লিখবে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, কৃষি সংস্কার, বাণিজ্যিক সম্প্রসারণ, প্রযুক্তিগত উদ্ভাবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রভাব, অর্থনৈতিক পুঁজির সঞ্চয়। অথবা এই প্রশ্ন ছিল এখানেই সেরাজেভ হত্যাকাণ্ড কি? সেরাজেভ হত্যাকাণ্ড পটভূমি লিখবে, তারপর তার হত্যাকাণ্ড কী হয়েছিল এবং হত্যাকাণ্ডের ফলে কী হয়েছিল সেটা এত অবধি লিখে দেবে। কোন প্রেক্ষিতে ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়? ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভব বলে পয়েন্টগুলো লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পরের পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, জাতীয়তাবাদ এবং সামাজিক অস্থিরতা এবং বেনিতো মুসোলিনি কী করেছিল সেখানে এবং গণতন্ত্রের বিরুদ্ধে প্রচারণা, এই পয়েন্টগুলো লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানেই স্পেনের গৃহযুদ্ধের মধ্যে যে প্রধান পটভূমি এবং ঘটনাবলী নিম্নরূপ বলে লিখবে রাজনৈতিক অস্থিরতা, জাতীয়তাবাদী ও রিপাবলিকান পক্ষ, সেখানে রিপাবলিকান পক্ষের জাতীয়তাবাদী পক্ষ, বিদেশি হস্তক্ষেপ, যুদ্ধের ফল ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল 6 দাগের প্রশ্ন তোষণ নীতি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল? সেখানে লিখবে যে আক্রমণাত্মক মনোভাবের উৎসাহ, জার্মানির পুনরুদ্ধার, সোভিয়েত ইউনিয়নের বিচ্ছিন্নতা, তারপর লিখবে প্রথম দফায় যুদ্ধের উৎসাহ, আন্তর্জাতিক পরিস্থিতির অস্থিতিশীলতা। এরপরে এই প্রশ্নের সাথে অথবা দিয়ে প্রশ্ন ছিল 1929 খ্রিস্টাব্দের বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণগুলি আলোচনা করো। সেখানে স্টক মার্কেটের ধস, ব্যাংকিং সিস্টেমের দুর্বলতা, অতিরিক্ত উৎপাদন, শুল্কের বৃদ্ধি, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য এবং বৈশ্বিক সংকট বলে এত অবধি ডিটেলস লিখে দেবে এই প্রশ্ন উত্তরে। তাহলে এখানে বিভাগ ঘ যেগুলো ছিল সেই প্রশ্নের উত্তর মতো হয়ে যাবে। এরপরে বিভাগ উঙা, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন 8 নম্বর, কিন্তু এখানে একটা প্রশ্ন উত্তর করতে বলা আছে, টোটাল 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। তো সেখানে দেখো প্রথম দিকে প্রশ্ন নেপোলিয়ন কি, এটা বিভাগ উঙা, নেপোলিয়ন কি বিপ্লবের
সন্তান না বিপ্লবের ধ্বংসকারী ছিলেন। তো সেরা বিপ্লবের সন্তান বললে সে তার সম্পর্কে তোমরা এই পয়েন্টগুলো লিখবে। বিপ্লবী আদর্শের প্রচার, আইন ও প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন, জাতীয়তাবাদের উত্থান। আর বিপ্লবের ধ্বংসকারী বলে তোমরা লিখতে পারো স্বৈরশাসন প্রতিষ্ঠা, মুক্ত গণতন্ত্রের অভাব, যুদ্ধ এবং সাম্রাজ্যবাদের প্রসার এবং অন্য দেশগুলোর উপর আগ্রাসন বলে এক অব্দি পয়েন্ট তোমরা লিখে দেবে, উপসংহার লিখে দেবে। নেক্সট প্রশ্ন ছিল ইটালির ঐক্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ। ইটালির ঐক্য আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, সেখানে বিভক্তি ও পরাধীনতা, জাতীয়তাবাদী অনুভূতি। এটা হবে ম্যাসিমিলিয়ানো ও গারিবল্ডি লিখবে। তারপরে সাভোই রাজবংশের ভূমিকা, প্রথম ইতালীয় যুদ্ধ, 1870 সালের রোমের দখল, একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন, জাতীয় পরিচয়ের বৃদ্ধি এবং উপসংহার বলে এত অবধি লিখবে প্রশ্ন উত্তরে। এরপরে দেখো রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। রুশ বিপ্লবের রাজনৈতিক কারণের মধ্যে লিখবে, এখানে রাজনৈতিক কারণের মধ্যে লিখবে রাজতন্ত্রের দুর্বলতা, রাজনৈতিক প্রতিবাদ, এখানে লিখবে এবং বলশেভিক দলের নেতৃত্বে জনগণের মধ্যে রাজনৈতিক মুক্তির দাবি উঠতে থাকে। এরপরে লিখবে সামাজিক কারণের মধ্যে 2 নম্বর সামাজিক কারণের মধ্যে লিখবে দারিদ্র্য ও অসন্তোষ, শ্রেণী বৈষম্য, এবং অর্থনৈতিক কারণের মধ্যে লিখবে অর্থনৈতিক অস্থিতিশীলতা, সেখানে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, যুদ্ধের পরিণতি, সেনাবাহিনীর অসন্তোষ। 5 নম্বর 4 দাগের সামরিক কারণের মধ্যে এটা লিখবে। 5 নম্বর সাংস্কৃতিক কারণের মধ্যে বুদ্ধিজীবীদের প্রভাব এবং উপসংহার বলে এত অবধি লিখে দেবে এই প্রশ্ন উত্তরে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল 14 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের থার্ড সামেটিভের জন্য সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্নগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।